দর্শক দেখুন, কূটনৈতিক সমাধান চান ট্রাম্প, তবে প্রয়োজনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ হবে। বৈঠকের আগে ইরানকে বার্তা আমেরিকার। নিচে লেখা, ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত নতুন নয়। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকে সেই সংঘাত বেড়েছে কয়েক গুণ। প্রায় দুপক্ষ নরমে গরমে একে অপরের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। কিন্তু দর্শক, যেটা খবর সেটা হচ্ছে যে ইরানকে কার্যত ঘিরে ফেলছে আমেরিকা। ইরানকে কার্যত ঘিরে ফেলছে আমেরিকা। এই হচ্ছে ইরানের অবস্থান। কিন্তু আশপাশে আমেরিকার যেসব ঘাঁটি আছে সেখানে সব মজুত করা হচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা করার জন্য। একটা চরম পর্যায়ে বিষয়টা পৌঁছে গেছে। মানে যে কোনো সময় হয়তো ইরানের উপরে হামলা চালিয়ে দেবে ইউএস প্রশাসন বা আর্মি বা তাদের যে সিস্টেম, যে কোনো সময় এইসব যে বেস আছে সেগুলোকে ব্যবহার করে বড় বড় সব যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান সব মজুত করা হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে ওই পরমাণু নিয়ে সমস্যা। একটা সমঝোতার জায়গায় আসার কথা বলা হচ্ছে ইউএসের তরফ থেকে ইরানকে। ইরান সেটা করবে না, দেখাবেও না কি হচ্ছে ভিতরে। তারাও একটা অন্য রকমের ইগোর জায়গায় নিয়ে বসে আছে। ফলে একটা বিরোধ বাড়ছে। এদিকে আপনারা জানেন ইসরায়েলের সঙ্গে ইরানের একটা সংঘাত। সেখানে ইউএসের হস্তক্ষেপ ছিল, ইউএসের সাপোর্ট ছিল কার্যত বলা যায়। ইসরায়েলের পাশে ইউএসএ দাঁড়িয়েছিল এবং দেখেছেন আপনারা কী সব হামলা চালানো হয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে এমন একটা ইকুয়েশন তৈরি হচ্ছে যে কোনো সময় নতুন করে যুদ্ধ লাগতে পারে এবং ডিরেক্টলি ইউএসএ ভার্সেস ইরান। অনেকটা ডিস্টেন্সে ইউএসএ থাকলেও তার যেহেতু অনেক বেস আছে, সেটাকে ব্যবহার করে ইরানকে ধ্বংস করে দেওয়া হতে পারে, এমনটাও কেউ কেউ মনে করছেন। আবার দর্শক, ইতিমধ্যে আমরা যে খবরটা পাচ্ছি, ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ইসরায়েলে যাচ্ছেন। সেখানে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, বেশ কিছু চুক্তি হওয়ার কথা রয়েছে, বেশ কিছু ঐক্যের ব্যাপারটা সামনে এসছে। তো যখন ইউএসএর সঙ্গে ইরানের এরকম সংঘাত, আবার ভারতের সঙ্গে ইরানের একটা আদি সম্পর্কও আছে। ইরানের সভ্যতা, তার সঙ্গে আদি সম্পর্ক আছে। তো এই সময় ইসরায়েলে যাওয়া নরেন্দ্র মোদীর, সেটারই বা কী ইম্প্যাক্ট হতে পারে, সেটারই বা কী বার্তা ইরানের কাছে যেতে পারে, ইরান তারপর ভারতের বিরুদ্ধে কী ভাবতে পারে, ইরানের সঙ্গে ভারতের বাণিজ্য যে ব্যাপারটা সেখানে কতটা প্রভাব পড়তে পারে। আবার আমরা এটাও শুনলাম যে ইরান থেকে ভারতীয়দেরকে চলে আসতে বলা হয়েছে। এটাই বা কেন? তাহলে ভারতে কি কোথাও বুঝছে যে ইরানের ওপরে সত্যিই ইউএসএ ট্রাম্প হামলা করে দেবে, ফলে ঝুঁকিপূর্ণ ব্যাপার রয়েছে? তাহলে ভারতও কোথাও ফিল করছে যে যুদ্ধ লাগতে চলেছে বা ইরানকে শেষ করে দিতে পারে আমেরিকা? তা নাহলে কেন ওখান থেকে চলে আসতে বলা হচ্ছে? ফলে সব মিলিয়ে দর্শক, এই ইরান কেন্দ্রিক একটা নতুন ঝামেলাই বলবো একটা তৈরি হচ্ছে, যার দিকে তাকিয়ে রয়েছে কার্যত গোটা বিশ্ব, যে কী হতে চলেছে ইরানে বা ট্রাম্প কি করবেন শেষ পর্যন্ত। আমি দর্শক এ নিয়ে একটু ব্যাখ্যা করব। আমি অনলাইনে নেওয়ার চেষ্টা করছি ব্রিগেডিয়ার দাসকে। তিনি এইসব নিয়ে খুব ভালো বোঝেন এবং খুব ভালো করে ব্যাখ্যা করতে জানেন। হ্যাঁ, পেয়েছি সকাল সকাল। আপনাকে স্বাগত জানাই আরামবাগ টিভিতে আরও একবার। আমি যা দেখতে পাচ্ছি যে যেভাবে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য সামনে আসছে, পরমাণু শক্তি নিয়ে চর্চা হচ্ছে জেনেভাতে, তার মধ্যে এই সব যে আলোচনায় বসতে হবে, সমঝোতা সূত্র বের করতে হবে, না হলে উড়িয়ে দেবো, এই টাইপের হুঁশিয়ার হুঙ্কার। আপনি কি দেখছেন, কি বা ভাবছেন ভবিষ্যৎ? দেখুন, এই মুহূর্তে আমরা তো পশ্চিমবঙ্গের মানুষরা ইলেকশন নিয়ে বিজি আছি, আর পৃথিবীর নানা দেশের মানুষ তাদের নিজস্ব সমস্যা নিয়ে বিজি আছে। কিন্তু আমেরিকা একটা বিশাল শক্তি নিয়ে ইরানের চারদিকে, যেমন আপনি বললেন, ঢুকে পড়েছে। এবং 2003 সালের ইরাকের যুদ্ধের পর আমেরিকা কখনো এত বড় শক্তি কোথাও কোনো দেশের বিরুদ্ধে লাগায়নি। এইটা একটা অদ্ভুত দিক নিদর্শন করছে। হয় আমেরিকা ইরানকে ভয় দেখাবার চেষ্টা করছে যাতে তাদের দাবিগুলো মেনে নেয়, আর না হলে আমেরিকা একটা লম্বা বা একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। কারণ অলরেডি 14টা 15টা যুদ্ধ জাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, আব্রাহাম লিঙ্কন তার নাম, ওই এরিয়াতে ওরা লাগিয়েছিল। তারপরে কিছুদিন আগে সাউথ চায়না সি থেকে পৃথিবীর বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস গেরাল্ড ফোর্ড, যেটা এখন অব্দি আর কি এর থেকে বড় যুদ্ধ জাহাজ কিছু নেই সারা দুনিয়াতে, সেইটাকে লাগিয়ে দিয়েছে ইরানের এরিয়াতে। এইবার কি তার মানে আরেকটা ব্যাপার,
যে আমেরিকা হয়তো ভাবছে ইরানের মতিগতি যা, যে ইরান হয়তো রিটালিয়েট করতে পারে। মানে কিছুদিন আগে আমরা দেখেছি ভেনেজুয়েলাতে গেল, একজনকে করলো, চলে এলো নিয়ে। ইরান অতটা ইজি হবে না, আমাদের ইংরেজিতে আমরা বলি কেক ওয়াক, মানে একদম একটা পায়ে হেঁটে নিয়ে গেলাম ওরকম হবে না। কারণ তারা একটা বহু প্রাচীন সভ্যতা, এবং ইরানের যে খোমেনি আছে, তিনি কিন্তু জবের থেকে ক্ষমতায় এসছেন, তার দুটোই বাণী সারা পৃথিবীতে, যে আমেরিকাকে ধ্বংস করো আর ইসরায়েলকে ধ্বংস করো। সো তার বিরুদ্ধে একটা মতবাদ আমেরিকাতেও আছে, ইসরায়েলেও আছে। এবার আমেরিকা কি চায়? আমেরিকা চায় ইরান সমস্ত নিউক্লিয়ার শক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা, সে শান্তিপূর্ণ কাজের জন্য হোক আর অশান্তিপূর্ণ, বন্ধ করুক। দ্বিতীয়, মিসাইল টেকনোলজি যেটা ব্যালিস্টিক মিসাইল, সেটাকে কমাক, এবং যে প্রক্সিস বলি আমরা ইরানের, যেমন হিজবুল্লাহ, হামাসকে সাপোর্ট দেওয়া, এইগুলো বন্ধ করুক। এবার ইরান এখন অব্দি অনেকগুলো টক হয়েছে, ওমানে টক হয়েছে, ইউএস এর রিপ্রেজেন্টেটিভ আর ইরাকের, জিনিভাতে টক হয়েছে, এবং এখনো সুইজারল্যান্ডে টকস চলছে আমরা যখন কথা বলছি। কিন্তু সেই টকস গুলোর থেকে বেশি কিছু বেরায়নি যে ইরান ভয় পেয়ে গেছে বা কিছু। মাঝখানে আবার কি হয়েছে, আমেরিকা চাইছিল যে একটা রেজিম চেঞ্জ করে দেবো, মানে খোমেনিকে যদি কোনো রকম ভাবে শেষ করে দেওয়া যায়, আর ইরানের আইআরজিসি বলে, ইরান রেভলিউশনারি গার্ড, তাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, তাদের বড় নেতাদের, তাহলে হয়তো রেজিম চেঞ্জ হয়ে যাবে, এবং আমেরিকা যেমন চাইছে তেমন একটা সরকার আসবে, যারা থেকে থেকে ধ্বংস করবার কথা বলবে না ইসরায়েলকে বিশেষ করে আর আমেরিকাকে। এইবার সেইখানে হট করে দেখলাম যে খোমেনি আজ অব্দি যেটা কখনো করেননি, 4 জনকে, মানে 3 জন আরো মানুষকে নমিনেট করেছেন ওনার পরে উত্তরসূরি হিসাবে। এইটা প্রথম হলো, এবং উনি করে দিয়েছেন একদম যে আমাকে যদি কেউ মেরে দেয় তাহলে তোমরা চালিয়ে যাবে এই লড়াইটা। এইবার আমেরিকার নিজস্ব কিছু সমস্যাও আছে। এক তো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তার অপার ইগো, সেটা সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীর ওপর তিনি ট্যারিফ লাগিয়েছেন, এবং এর আগে ইরানের ওপর B-52 বম্বার ফেলেছিলেন, মাদার অফ অল বম্বস বলে, এবং সেগুলো কিছু হয়নি সেরকম। কারণ না হলে উনি যদি বম্ব ফেলেছিলেন, বলেছিলেন ধ্বংসই করে দিয়েছে নিউক্লিয়ার টেকনোলজি, তাহলে আবার নতুন করে কেন আমেরিকা যুদ্ধ জাহাজ নিয়ে এসছে নিউক্লিয়ার টেকনোলজি? তার মানে কিছুই হয়নি, ইরান সরিয়ে নিয়েছিল জিনিসগুলো, সেটা উনি ধোকা খেয়েছিলেন। সেই ধোকাটা উনি এখন আর বলছেন না যে আমি ধোকা খেয়েছিলাম। এইবার কি হচ্ছে যে কোথাও একটা ইউনাইটেড নেশন শেষ হয়ে গেছে, কারণ আমেরিকা নিজের মতো ইচ্ছা করে যুদ্ধ করছে, বাকি দেশগুলো রিয়াক্ট করছে, এবং কিছু অদ্ভুত রিয়াকশন এসছে এবার, যেটা আগে কখনো আসেনি। কারণ ইরান কি করেছে, ইউনাইটেড নেশনের উপর চলছে। ইরানের খোমেনি ইউনাইটেড নেশনকে চিঠি লিখেছে, যে যে দেশ থেকে আমাদের উপর মিসাইল হানা হবে সেই সেই দেশ আমাদের শত্রু হবে। এবার তার মানে কি, যে এটা আপনি বললেন যে সৌদি আরবিয়া, ইউএই, বাহরাইন, কাতার, ওমান, এগুলোতে সমস্ত আমেরিকান বেস আছে, এবং ইউএইতে বিশাল বড় এয়ারফোর্স বেস আছে, বাহরাইনে আছে। এবার এখান থেকে যদি আমেরিকা মনে করে থাকে ইরানের ওপর বোম ফেলবে, এখান থেকে সৈন্য পাঠাবে, তাহলে ইরান কিন্তু এদেরকে মারবে, এই দেশগুলোর উপর বোম ফেলবে। তখন আরব কান্ট্রিজ যারা ইউএস এর বন্ধু, তারা ইউএস কে প্রচন্ড ভাবে লবি করছে, চাপ দিচ্ছে যে আপনি এই যুদ্ধটাতে যাবেন না, আমরা তাহলে সাহায্য করতে পারবো না। আরেকটা বড় ব্যাপার হয়েছে, ইউনাইটেড কিংডম, যে আমেরিকার মানে ছায়াসঙ্গীর মতো, আমাদের ব্রিটিশ রাজত্ব বলেছে যে তারা কোনো রকম ভাবে ইউকে রয়্যাল এয়ারফোর্সকে ব্যবহার করতে দেবে না, ওই এয়ারফিল্ড গুলো ব্যবহার করতে দেবে না আমেরিকাকে। তখন আমেরিকার একটা টনক নড়ে, যে যদি আমরা আমাদের এই 35টা মতো বেস আছে মিডল ইস্টে, মানে যেটাকে আমরা ওয়েস্ট এশিয়া বলি, সেগুলো যদি ব্যবহার না করি, আর যদি এখন আমরা ইউরোপের গুলো না ব্যবহার করতে পারি, তাহলে আমরা কি করে চালাবো? কারণ জ্বালানি তো শেষ হয়ে যাবে। এরা অনেকগুলো মিড এয়ার রিফুয়েলিং বলে, আমেরিকার কাছে আছে, ভারতের কাছেও আছে, যেটা প্লেনকে মাঝখানে আকাশেই আবার ভরে দিতে পারে, সেই রকম ব্যবস্থা করছে, যা হলে দূর থেকে উড়ে প্লেনগুলো এসে মাঝখানে পেট্রোল মানে জ্বালানি ভরে স্ট্রাইক করে আবার ফেরত যেতে পারে। এইবার এইখানে কিছু আমেরিকার ভেতরের সমস্যা হচ্ছে, আমেরিকার যিনি আর্মির একজন বড় ট্রাম্পের উপদেষ্টা, তিনি বলেছেন যে আমরা এরকম ভাবে যুদ্ধ করলে একটা লম্বা যুদ্ধে জড়িয়ে যাব, এবং আমি আশঙ্কা করছি যে আমেরিকা একটা বাজে ঝামেলায় জড়িয়ে যাবে। এবার সেটা কেউ চায় না ট্রাম্প ছাড়া, এবং ট্রাম্প তাতে আবার আজকে একটা টুইট করেছেন যে আমার যিনি চিফ, তিনি ওটা মোটেই বলেননি, তিনি বলেছেন যে আমি জিতবই জিতবো,
কিন্তু ডিসিশনটা নেবে ট্রাম্প বলে এমনি একটা ঘুরিয়ে বলেছেন। তার মানে দেখা যাচ্ছে যে ওদের মধ্যেও একটা অসন্তোষ আছে। কারণ আমরা এর আগেও দেখেছি আমেরিকা কেমন ভাবে আফগানিস্তান ছেড়ে পালালো। অনেক বছর আগে দেখেছিলাম, কয়েক দশক আগে ভিয়েতনাম ছেড়ে কেমন করে আমেরিকা পালিয়েছিল। আমেরিকা কিন্তু পালাতে পারে, এবং যত বড় শক্তি হোক পালাতে হয় এক এক সময়। এবার এটা ইরানের জন্য হবে কিনা আমি জানি না, কারণ খোমেনি কতটা পাগলামি করবে আর কতটা মানুষের কথা চিন্তা করে ব্যালেন্সড খেলবে সেটা আমরা কেউই জানি না। কারণ এটা নিশ্চিত যে একটা পৃথিবীর একটা যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছি। এবং আপনি যেটা বললেন, আমাদের প্রধানমন্ত্রী এখন ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, দুদিন ওখানে থাকবেন। এই দুদিন আমেরিকা নিশ্চিতভাবে ইরানকে অ্যাটাক করবে না, কারণ আমাদের ভারতের সম্পর্ক ইরানের সঙ্গেও আছে মোটামুটি ভদ্র সম্পর্ক, সুসম্পর্ক। এবং ইসরায়েলের সাথে ভারতের গভীর বন্ধুত্বের সম্পর্ক, আজ থেকে না বহু বছর থেকে। এবং ইসরায়েলকে ভারত যেমন সাহায্য করে, ইসরায়েলও আমাদের সাহায্য করে ডিফেন্স এবং অন্যান্য টেকনোলজি দিয়ে। এবং ভারতবর্ষের যেহেতু আমি এই চর্চাগুলো করি, আমাকে যদি, আমি আগেও বলেছি মেন মিডিয়াতে এইগুলো, যে যদি ভারতবর্ষের বন্ধু বলে কটা দেশ আছে পৃথিবীতে, আমি তিনটে দেশের নাম নেব। একটা হচ্ছে ভুটান, একটা হচ্ছে ইসরায়েল, আর একটা হচ্ছে রাশিয়া। আর সবাই আমরা ধান্দা করছি, ব্যবসা করছি। সে বাংলাদেশের সাথেও করি আমরা ব্যবসা, এবং অন্যান্য দেশের সাথেও করি, বাট বন্ধু যদি বলতে হয় আমেরিকার সাথেও করি, যে তাহলে এই তিনটে দেশ। সেখানে উনি ইসরায়েলের কাছে গেছেন, এবং ইসরায়েল সেটা নিয়ে বিরাট ভাবে ওনাদের যিনি এখন প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু সারা পৃথিবীকে বলছেন যে আমাদের বন্ধু আসছে এবং আমরা তাদের সাথে ডিল সই করব, সারা পৃথিবীর জন্য একটা শান্তির ডিল হবে, এরকম করে উনি কথাবার্তা বলছেন। এবং আমেরিকাও মুখিয়ে আছে, যে আশা করা যাচ্ছে যদি এই টক্স থেকে একটা কিছু ভালো বেরায়, তাহলে ইরান যদি একটু সমঝোতা করে তাহলে বেরানো, না হলে কি হবে, ট্রাম্পকে একটা মুখ রক্ষা করবার মতো জায়গা দিতে হবে ইরানকে, যে ফেরত নিয়ে যাবে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো, না হলে লোকে হাসবে যে পালালো। এবং সেটা তো আমরা এখনই বলছি, এবং সারা পৃথিবীর লোকেরাই চিন্তা করছে, কারণ এই জায়গাটায় যদি যুদ্ধ লেগে যায় তাহলে আমাদের তেল সাপ্লাই সারা পৃথিবীর একটু ব্যাহত হবে। এবং এছাড়াও এই যুদ্ধটা তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হয়ে যেতে পারে, কারণ রাশিয়া এবং চীন এরা ইরানের ভালো বন্ধু। এরা এরা চেষ্টা করবে ইরানকে লুকিয়ে এবং সরাসরি ভাবে না হলেও যুদ্ধে না জড়িয়ে যতটা পারে সাপোর্ট করা যায়। এবং অলরেডি রাশিয়া এবং চায়না কিছু এক্সারসাইজ শুরু করে দিয়েছে ইরানের সাথে, এবং সেই এক্সারসাইজে ইরানের একটি ফাইটার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্টও হয়েছে রিসেন্টলি। এবং এইখানে ট্রাম্প যদি বেরিয়ে আসতে চান যুদ্ধ না করে, তার জন্য কিছু তো দিতে হবে ইরানকে, সেটা একটা সমঝোতার ব্যাপার করতে হবে। আর না হলে হয়তো আমরা একটা একদম প্রলয়ের দিকে যাচ্ছি, যেখানে একটা মহাযুদ্ধ বেঁধে যাবে, এবং সেটা কিন্তু 1 মাস পরে বা 1 বছর পরে না, হয়তো 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে ঘটনাটা। বুঝতে পেরেছি, আপনি বিস্তারিত ব্যাখ্যায় দিলেন। আমি ওই পয়েন্টটা একটু জোর দিতে চাই যে তাহলে ভারত এই মুহূর্তে কি অবস্থান নেবে? ইসরায়েলে তো গেছেন প্রধানমন্ত্রী, কিন্তু এরকম যুদ্ধের পরিস্থিতি হলে ভারতের অবস্থান কি হবে? প্রথম কথা, ইরান আর আমেরিকার যুদ্ধতে ভারতের কোনো রোল নেই, একদম জিরো রোল। ভারত অন্যের দাপাদাপিতে বেশি মাতে না। ভারত আগেও এই ব্যাপারটা হয়েছিল, যখন বোমা ফেলেছিল তখন ভারত দুপক্ষের সাথেই ভালো সম্পর্ক রেখেছে, বাট ইসরায়েলের সাথে ভারতের বেটার সম্পর্ক, এতে কোনো সন্দেহ নেই, অনেক বেটার সম্পর্ক। কারণ ইরানের লোকেরা আমাদের কাশ্মীর নিয়ে অনেক সময় এই ইসলামিক কান্ট্রিজের যে মিটিং গুলো হয় সেগুলোতে বড় বড় কথাবার্তা বলেছে। আবার অন্যদিকে ইরান আমাদের চাবাহার পোর্ট যেটা, সেটার জন্য আমাদেরকে দিয়েছে সেটা। এবং ভারতের এইটাই হবে যে ভারত নিউট্রাল স্ট্যান্ড রাখবে, এবং ভারত মানুষের মানবাধিকার এবং বিশ্ব শান্তির জন্য এগাক, এবং কোনোভাবেই যাতে যুদ্ধটা না হয় সেই রকম কথাবার্তা বলবে। আমি আশা করছি সেরকম কথাবার্তা বলবে। কিন্তু এখানে বলতে হবে ইসরায়েলের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু আমাদের থেকেও বেশি ভালো। ফলে আমেরিকা একরকমে দেখতে পারেন যদি ইসরায়েলের হয়ে ব্যাট করছে, এবং সেইখানে আমার মনে হয় যে ইসরায়েল চায় যে যত ইরানের মিসাইল ক্যাপাবিলিটি আছে সেটাকে ইসরায়েল একটু ভয়ও পায়। এবং সেইখানে আমার মনে হয় ইসরায়েল চায় যে এবার একটা হেস্তনেস্ত হোক। কারণ ইসরায়েলের ভয়টা কি, যে সে একটা মানে ইহুদি দেশ, এবং তার বিরুদ্ধে যদি নিউক্লিয়ার হয়ে যায় ইরান, তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে। কারণ ওরা ফার্স্ট স্ট্রাইক করে দেবে, ফার্স্ট স্ট্রাইক করে দিলে দেশটাই থাকবে না, ছোট্ট একটা জায়গা না, বিশাল বড় কিছু না। এবং তাহলে ইসরায়েল সেইখান থেকে ইসরায়েলের দাবিটা যে ইরান যেন কোনো রকম ভাবে নিউক্লিয়ার হয় না। এবং সেইখানে আমার মনে হয় ভারতবর্ষ কোনো রকম ভাবে এটাতে নাক গলাবে না। ভারতবর্ষ অলরেডি আরো অনেক জায়গার থেকে তেল সরবরাহ করছে।
ভারতবর্ষের কাছে অনেকটা রিজার্ভও আছে। মাঝখানে আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি থেকে বলাও হয়েছিল যে আমাদের কত 100 কতদিনের মানে জ্বালানির অলরেডি করা আছে স্টোর, এবং সেইখানে ভারতবর্ষ তো শুনলাম ভেনেজুয়েলার থেকে তেল কিনবে এবার। এবং আমার মনে হয় তার বাইরে, ব্যবসার বাইরে অযাচিত ভাবে ইরানের সাথে বন্ধুত্ব দেখানো উচিত না, আবার শত্রুতাও দেখানো উচিত না। ভারতবর্ষ নিজের গ্রোথ স্টোরি মেনটেন করুক। আমাদের এআই কনফারেন্স হলো এখানে, আরো বড় ভাবে সবকিছু হবে এখানে, এবং ভারতবর্ষ সেটাই লক্ষ্য থাকুক। আমার আরেকটা প্রশ্ন, ছোট্ট একটা ব্যাখ্যা চাই আপনার কাছ থেকে। আমি এই যে পরমাণু নিয়ে ব্যাপার নিয়ে মানে সমস্যা, কেউ কেউ বলছেন যে একটা দেশ তার নিজের স্বার্থে ব্যবহার করবে না, সে যা পারে করতে পারে, সে ভালো কাজে করুক বা তার পারমাণবিক যে শক্তি সেটাকে তারা বাড়াক, তো করতে পারে, অন্য দেশ করতে পারলে ওরা কেন করবে না, এটা একটা অংশ বলছে। আবার একটা অংশ বলছে আরে যেটা হয়ে গেছে, যত বেশি এরকম পরমাণু শক্তিধর দেশ তৈরি হবে তাতে তো আরও টেনশন বাড়বে এবং যে কোনো সময় একটা বারুদের মধ্যে থাকা গোটা বিশ্ব হয়ে দাঁড়াবে। সুতরাং কেন আবার নতুন করে এসব করা হচ্ছে? দুরকম ব্যাখ্যা আছে, মানে দেশের স্বার্থে কেন একটা দেশ করবে না অন্যরা করলে, আর একটা অংশ বলছে যে যদি সবাই এরকম করে তাহলে তো গোটা বিশ্বটা পরমাণু এর উপরে ভেসে থাকবে, যে কোনো সময় বিপদ ঘটবে। আচ্ছা, আপনার কি মত এই বিষয়ে? প্রথমে জানাই শফিকুল, আপনি একটা দারুণ প্রশ্ন করলেন, দারুণ প্রশ্ন করলেন এটা। এই আমি পরমাণু নিয়ে পড়াশোনা করেছি এবং আমার ডিফেন্সে আমাকে কিছু কাজ করতে হয়েছিল এই নিয়ে, ফলে আমার এটাতে গভীর নলেজ আছে। এবার আমি আপনাকে ছোট্ট করে বলি, আপনি যেটা বললেন সেটা একটা দ্বিচারিতা। আমেরিকার কাছে থাকবে, রাশিয়ার কাছে থাকবে, ফ্রান্সের কাছে থাকবে, গরিব দেশগুলোর কাছে কিছু থাকবে না, তারা খালি থালা বাজাবে। এই দ্বিচারিতা ভেঙেছিল ভারত, এই দ্বিচারিতা ভেঙেছিল নর্থ কোরিয়া। ভুলেও আমেরিকা এদের অ্যাটাক করবার কথা চিন্তা করতে পারে না, কিন্তু ইরানের পাশে এতগুলো বোট লাগাতে পারে। এইখানে আপনার প্রথম প্রশ্নের উত্তর যে হ্যাঁ, যে যার মতো করে করুক, আর না হলে সবাই ধ্বংস করে দিক। আসুন আমরা সবাই মিলে সবার বাড়িতে যত পরমাণু বোমা আছে এনে সমুদ্রে ফেলে সিল করে দিই। সেটা কেউ করতে রাজি না। কারো কাছে 600টা পরমাণু হাতিয়ার আছে, কারো কাছে 1000টা আছে। তারা নিজেদেরটা রাখতে চায়, অন্যদেরকে নিয়ে সই করাতে চায় যে তারা করবে না। এটা একটা দ্বিচারিতা, যে বড় লোকদের বা শক্তিশালীদের কাছে থাকবে, অন্যদের কাছে থাকবে না। এবার এই দ্বিচারিতার বিরুদ্ধে যাওয়ার পরে ভারতের এগেনস্টে দুবার, 72-এ, 71-এ, এই যখন 72-এ ভারত করে এবং 98-তে দুবার আমেরিকা আমাদেরকে প্রচন্ড আমাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, স্যাংশন লাগিয়েছিল, সমস্ত কিছু করেছিল। এখন আর গিভ আপ করে দিয়েছে। এইবার এই দ্বিচারিতার কারণে আমেরিকা যেমন ইরানকে বলছে এবং মাথার উপরে বোম ফেলছে ইউনাইটেড নেশনের স্যাংশন ছাড়া। এবার ইরানের একটা, আমি যদি বলি, আপনি যদি পরিষ্কার বলেন, অধিকার আছে তার দেশে যেমন ইচ্ছে করবার, এবং সেখানে আমেরিকাকে পৃথিবীর কোনো থানা বানায়নি তো কেউ যে এখানকার পুলিশ স্টেশন আমেরিকা সারা পৃথিবীর। তা কেন হবে? তাদের দেশে যেমন ইরাকে বলেছিল পরমাণু ওয়েপেন আছে বলে অ্যাটাক করেছিল। আসলে বেসগুলো নেওয়ার ছিল। ইরাকে এখন আমেরিকার অনেকগুলো বেস আছে। সাদ্দাম হোসেন মারা গেলেন, সে বদমাইশ মানুষ ছিলেন, কিন্তু তারপরে ইরাককে তো একটাও পরমাণু হাতিয়ার পাওয়া যায়নি। সেই না নিয়ে আমরা কাউকে জবাবদিহি করতে পারছি না, কারণ সে শক্তিশালী। সেইখানে আমার মনে হয় যে ইরানের ব্যক্তিগত স্বাধীনতা হওয়া উচিত। বাট আপনি যেমন বলছেন, ইরান আরেকটি পাগল দেশ, সে যদি হয়ে যায় তো প্রথম বোমটা সে ফেলবে ইসরায়েলের ওপরে, এবং তারপরে ইসরায়েল অঘোষিত পরমাণু দেশ। ঘোষিত পরমাণু দেশ 5টি, অঘোষিত আরো 2টি। তো এইবার ইসরায়েল অঘোষিত পরমাণু দেশ, এবার ইসরায়েলও তখন করবে, এবং তখন ফ্রি ফর অল হয়ে যাবে। যার যেটা আছে সে সেটা শুরু করে দেবে। এবং এমন ভাববেন না যে, মানে যেহেতু আমি এই ব্যাপারটা নিয়ে বিশদ জানি, একটা ছোট্ট আইডিয়া দিয়ে আপনাকে এবং আপনাদের দর্শকদের, যে ওই দিকটাতে যদি পরমাণু ফাটে আমাদের কিছু হবে না। না, নিউক্লিয়ার রিয়াকশন যেটা হয় সেটাতে যেটা রেডিয়েশন হয়, সেই রেডিয়েশনের ওয়েভস গুলো হাওয়ার উপর দিয়ে এগিয়ে এগিয়ে সমুদ্র পার হয়ে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গায় আসবে, ইউরোপে যাবে, এবং এই রেডিয়েশন ওয়েভ থেকে বছরের পর বছর এক একটা জায়গা ছেড়ে চলে যেতে হবে আমাদের। ফলে সেইখানে একটা দ্বিমত আছে, মানে এটা বিতর্ক করা যেতে পারে যে খালি শক্তিশালী দেশগুলো কেন বানাবে, অন্যরা কেন অধিকার থাকবে না। বাট আপনি যেটা বলছেন তাহলে সবার কাছে হয়ে যাবে একটা করে পরমাণু বোমা। যে যেমন এর থেকেও আরেকটা বড় চিন্তার ব্যাপার আছে, সেইটা হচ্ছে সারা পৃথিবীর যেটা চিন্তা, এখন অবধি পরমাণু বোমাগুলো স্টেট প্লেয়ারদের কাছে আছে, মানে গভর্নমেন্টের কাছে আছে। এবার নন স্টেট অ্যাক্টর আমরা যেটাকে বলি টেররিস্ট গ্রুপ, লস্করে তয়বা,
হেজবোল্লাহ, এদের কাছে সব আছে, ট্যাঙ্ক আছে জানেন হেজবোল্লার কাছে, এদের কাছে এলটিটির কাছে প্লেন ছিল, এদের কাছে মিসাইল আছে, পরমাণু বোমাটা নেই। যেদিন নন স্টেট অ্যাক্টরের কাছে হয়ে যাবে, এই পাকিস্তান বা ইরানের মতো কোনো দেশ টাকার জন্য দিয়ে দেবে, সেদিন পৃথিবীর কিন্তু দুঃখের দিন আসবে এবং পৃথিবী শেষ হয়ে যাবে। আশা করি আপনার প্রশ্নটার কিছুটা উত্তর অন্তত দিতে পারলাম। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস, আপনি লম্বা একটা ব্যাখ্যা দিলেন। ভালো থাকবেন, পরে আবার আসবো। দেখা যাক, আপনি যে একটা কথা বললেন যে যা পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যেতে পারে বিশ্বটা, আমরা চাইবো না এরকম যুদ্ধের পরিস্থিতি তৈরি হোক, কিন্তু জানি না, এটা তো আগে থেকে বলাও যায় না। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস একটা ব্যাখ্যা দিলেন। এবার যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।